আপনার নিজের গল্পের ঠিকানা লোককথায় আপনাদের স্বাগত। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে। বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সায়ন রুদ্রের কলমে খুনের আড়ালে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো চরিত্রের সাথে কোনো ঘটনার এবং এই কাহিনীর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই কাহিনীর কিছু অংশ এমন আছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বলা চলে এই কাহিনী শিশু বা কিশোরদের জন্য নয়। স্যার, খুব নৃশংসভাবে খুনটা করা হয়েছে। এসিপি অর্জুন সেনকে কথাটা বললেন ইন্সপেক্টর রমেশ বাবু। অর্জুন আর তার সহকারী ইন্সপেক্টর এখন এখানে এসেছে একটা খুনের ব্যাপারে তদন্ত করতে। কিছুক্ষণ আগেই এখানে একজনকে ভয়ানকভাবে খুন করা হয়েছে। এই গভীর রাতে এই ফাঁকা পুরো গ্যারেজে কে খুন করলো এই মানুষটাকে, আর কেনই বা খুন করলো? দেখে যা মনে হচ্ছে ব্যক্তিগত কোনো শত্রুতার কারণেই হয়তো খুন হতে হয়েছে ভিকটিমকে। কথাটা বলল অর্জুন। অর্জুনের বয়স 27 কি 28 বছর হবে। এই বয়সেই তার নিদারুণ সাহস আর দুরন্ত কর্মদক্ষতার জন্য ডিপার্টমেন্টে বেশ সুনাম অর্জন করেছে সে। বুদ্ধিদীপ্ত চেহারা, প্রখর দৃষ্টিশক্তি, নিজের কাজের প্রতি অদম্য উৎসাহ, সুঠাম দেহ, দূরদর্শিতা, প্রবল মনোবল, প্রখর তেজ আর হার না মানার জেদ, এইসব নানা গুণের কারণেই ডিপার্টমেন্টের জুনিয়র এমনকি বেশ কিছু সিনিয়র অফিসাররাও তাকে বেশ সমীহ করে চলে। তার বুদ্ধি আর সাহসিকতার কারণে ইতিমধ্যেই বেশ কিছু জটিল কেসে সে সাফল্য অর্জন করেছে। কিন্তু স্যার, যিনি খুন হয়েছেন তিনি তো বিশেষ ভিআইপি কেউ নন, নিতান্তই সাধারণ একজন মানুষ। আর এরকম একজন সাধারণ মানুষের এমন কোন ভয়ানক শত্রু থাকতে পারে যে এতটা নৃশংসভাবে খুন করতে পারে? সত্যি খুনটা নৃশংসই বটে। ভিকটিমের বুকের বাঁদিকে শাবল বা সেই জাতীয় কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে তাকে। মাথায় পেছন দিকেও আঘাতের চিহ্ন আছে। হয়তো প্রথমে মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করা হয়েছিল, তারপর তাকে বুকে আঘাত করা হয়েছে যাতে সে কোনোভাবেই বাঁচতে না পারে। স্যার দেখুন, ওই ভিকটিমের কপালে কালো কালি দিয়ে কিছু একটা লেখা রয়েছে। মনে হচ্ছে খুনি হয়তো সেটা লিখেছে। দেখেছি, ওখানে বড় হাতের এফ লেখা। রমেশবাবুর কথার সম্মতি জানালো অর্জুন। কিন্তু স্যার, লোকটা হঠাৎ করে ভিকটিমের কপালে ইংরেজি অ্যালফাবেটের এই অক্ষরটা লিখতে গেল কেন? হয়তো হতে পারে এটা খুনির নামের আদ্যক্ষর। হতে পারে। কিংবা স্যার, হয়তো এমনটাও হতে পারে যে খুনি আরো খুন করতে চলেছে, আর এই অক্ষরটার মাধ্যমেই সে কোনো একটা সংকেত, কোনো একটা যে কোনো রকমের সংকেত দিতে চাইছে। মা, কত ছোট একটা শব্দ, অথচ আমাদের সবচেয়ে বড় একটা অনুভূতি। মাদার্স ডেতে এখন স্কুলের অনুষ্ঠানে মঞ্চে বক্তৃতা দিচ্ছে 7ম শ্রেণীর বালিকা ঈশানী। মা, এটা শুধুমাত্র একটা ডাক নয়, এটা ভালোবাসা, এটা স্নেহ, মায়া ও মমতা। এই ডাকের মধ্যে মিশে আছে গভীর মমত্ববোধ আর সহানুভূতি। যার মা আছে তার কাছে পৃথিবীর সব কিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তার কাছে। কারণ কোনো কিছুই তো মায়ের ওপরে নয়, মায়ের ওপরে আর কিছু হতেই পারে না। তিনিই সৃষ্টি, নতুন জীবনের জন্ম তিনিই দেন।
ভগবানের সমতুল্য স্থান তার। তিনি শিক্ষিকা, তিনি সেবিকা, তিনিই আমাদের সংস্কার দেন। আমাদের প্রথম শিক্ষা তার কাছ থেকেই পাই। তিনি মা, যিনি মা দুর্গার মতন দুহাতে সামলে রাখেন আমাদের। ভুল করলে শাসন করেন, ঠিক করলে আদর করেন, নতুন কাজে উৎসাহ দেন, ভুল কাজে ধমকও দেন। জন্মের আগে তিনি আমাদেরকে 10 মাস গর্ভে ধারণ করেন। জন্মের পর প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে আগলে রাখেন। মা মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ, সব চাইতে বড় উপহার, সব চাইতে দামি ঐশ্বর্য। মা থাকলে সবার জীবন সম্পূর্ণ, পরিপূর্ণ। মা, তোমাকে খুব ভালোবাসি, আমার মা। ঈশানীর এই অসাধারণ বক্তৃতায় মঞ্চের দর্শকের আসন থেকে হাততালির আওয়াজ শোনা গেল। সবচেয়ে বেশি খুশি হয়ে হাততালি দিল সামনের সারিতে বসে থাকা রুদ্র ওরফে রুদ্রনাথ চক্রবর্তী। এই স্কুলের বাংলার শিক্ষক তিনি। ঈশানী আজ মঞ্চে যে বক্তৃতা দিল তার সংলাপ সেই লিখেছে, আর ঈশানীকেও সেই বক্তৃতা দিতে উপযুক্ত ট্রেনিং দিতে সাহায্য করেছে এই যুবক। স্যার, রুদ্র তখন স্কুল ছুটির পর স্কুল থেকে বেরোতে যাবে, এমন সময় তাকে পেছন থেকে কেউ ডাকল। ডাক শুনে পেছনে দাঁড়িয়ে রুদ্র দেখল একজন সাধারণ মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যার পোশাক পরিচ্ছদ দেখলে খুবই সাধারণ বলেই মনে হয়। আর ভদ্রলোকের পাশেই দাঁড়িয়ে আছে ঈশানী। নমস্কার স্যার, ঈশানী আমারই মেয়ে। রুদ্রর সামনে কিছুটা এগিয়ে এসে কথাটা বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও খুব প্রশংসা করছিল আপনার, বলছিল আপনি খুব যত্ন নিয়ে পড়ান সকলকে, আর আমার মেয়েকে খুব স্নেহ করেন। না না, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে খুব ভালো মেয়ে। খুশি হয়ে বলল রুদ্র। স্যার, আপনার জন্যই আমার মেয়ে এবছর ফার্স্ট হয়েছে। ও আমাকে বলেছে আপনি ওকে এত সুন্দরভাবে বুঝিয়েছিলেন যাতে ওর পড়াশোনার প্রতি দ্বিগুণ উৎসাহ বেড়েছে। এটা একটু বেশিই বলে ফেললেন। ও আসলে খুব মেধাবী ছিল, কিন্তু বেশি পড়াশুনো করতো না, তাই কিছু হতে পারতো না। আসলে শিক্ষকদের কাজই তো হয় ছাত্রছাত্রীদের সঠিক পথের দিশা দেখানো, তাই আমিও আমার কর্তব্য করেছি মাত্র। জানেন স্যার, ওর মা নেই। ওর যখন সেই 3 বছর বয়স, তখন ওর মা ইহলোক ছেড়ে চলে গেছে পরলোকে। ওর মা মারা যাওয়ার পরে আমি ওর সব অভাব পূরণ করার চেষ্টা করলেও ওর মায়ের অভাবটা কোনোদিনও পূরণ করতে পারিনি। তাই হয়তো ও এতদিন ভালো রেজাল্ট করে উঠতে পারেনি। ও যখন মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছিল, আমি অবাক হয়ে দেখছিলাম আর ভাবছিলাম, এত এত সুন্দরভাবে বক্তৃতা আমার মেয়ে দিচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন ও একদিন অনেক বড় হবে। আপনার এই ভালোবাসার যোগ্য মর্যাদা দেবে ও। মানুষের মতো মানুষ হয়ে একদিন আপনার মুখ উজ্জ্বল করবে। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। আপনি ওকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদেই ও হয়তো মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারবে। আমার আশীর্বাদের হাত সবসময় ওর মাথায় দিয়ে থাকবে। ঈশানীর মাথায় স্নেহের হাত দিয়ে কথাটা বলল রুদ্র। এ কি অবস্থা বলো তো অর্জুন? 1 মাসের মধ্যে শহরে দুখানা খুন হয়ে গেল, আর আমরা কিছুই করতে পারছি না। গতকাল রাতেও আবার একটা খুন হয়ে গেছে এই শহরের বুকে। সেই একইভাবে খুন হয়েছে।
মৃতদেহের বুকে আর মাথার পেছনে আঘাতের চিহ্ন। বললেন এসপি সুজিত বাবু। হ্যাঁ, খুনি যে কেন খুনগুলো করছে আর ভিকটিমদের সাথে তার শত্রুতাই বা কি, সেটাই বুঝে উঠতে পারছি না। আর যারা খুন হয়েছে তারা অত্যন্ত সাধারণ মানুষ। কেউ হয়তো মুদির দোকান চালায়, কেউ বা সিকিউরিটি গার্ড। হয়তো এরা একে অপরকে চেনেই না। বললেন এসিপি অর্জুন সেন। কিন্তু কিছু তো একটা লিঙ্ক থাকবেই। খুনি তো আর এমনি এমনি খুনগুলো করতে যাবে না। আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, খুনি খুন করার পর প্রত্যেকের কপালে কালি দিয়ে কিছু না কিছু লিখে রাখে। প্রথমটা এফ, দ্বিতীয়টা এ। এর তো কোনো একটা কারণ অবশ্যই আছে। হয়তো হতে পারে খুনি এর মাধ্যমে কোনো ইশারা দিতে চাইছে। খুঁজে বার করো অর্জুন, পরের খুনগুলো হওয়ার আগে খুনিকে আটকাতেই হবে। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট, বলল অর্জুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear ma. Happy birthday to you. এখন সন্ধেবেলা একা ঘরে বসে কথাটা বলছে রুদ্র। রুদ্র এখন একটা চেয়ারের ওপরে বসে আছে আর তার পাশের টেবিলটায় রাখা আছে একটা বড় সাইজের কেক। আর কেকের ওপর একটা মোমবাতি জ্বলছে। কেকটার পাশে রাখা আছে একটা বাঁধানো ফটো ফ্রেম, যেটাতে মালা জড়ানো। Happy birthday to you. Happy birthday, dear ma. মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে হাতের ছুরিটা দিয়ে কেকটা কাটল রুদ্র। তারপর কাটা কেকটার একটা টুকরো নিয়ে ছবিটার সামনে ধরে রুদ্র বলল, মা, মা, আজ তোমার জন্মদিন। দেখো মা, তোমার জন্য কেক নিয়ে এসেছি। তুমি খাবে না মা? ছবির সেই মাঝবয়সী মহিলার দিকে কেকের টুকরোটা বাড়িয়ে ধরে তার উদ্দেশ্যে কথা বলতে গিয়ে রুদ্রর গলা ধরে এলো। মা, তুমি খাবে না মা? তুমি কোথায় মা? আজ তোমার জন্মদিন, তুমি কেন আমার কাছে নেই? ছোটবেলা থেকে তুমিই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ। রুদ্রর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মা, সেদিনটার কথা আমার আজও মনে আছে, যেদিন বাবা আমাকে আর তোমাকে তাড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি থেকে। বলেছিল আমি নাকি জারদ সন্তান। তার ওই বউ, ভদ্র শিক্ষিত বউ, তোমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, যা নয় তাই করে বলেছিল তোমাকে। তুমি তখন কিচ্ছু বলনি এদেরকে, চুপচাপ চোখের জল ফেলতে ফেলতে চলে এসেছিলে ওই বাড়ি থেকে। মা, বাবারা কেন এমন হয়? সে কেন বুঝলো না তোমার দুঃখ? সে কেন আমাকে সন্তান বলে মেনে নিল না? কেন সে কোনো দিন একবারের জন্য তোমার বা আমার খোঁজ নেয়নি? মা, তুমি তো আমাকে মানুষ করেছ, তুমি কোথায় মা? আমি যে তোমাকে ভীষণ মিস করি, তুমি কোথায় মা? আরে রুদ্র যে, কেমন আছিস? পরের দিন শপিং মলে এসে হঠাৎ একটা গলার আওয়াজ শুনতে পেয়ে রুদ্র পেছনে তাকিয়ে দেখল অর্জুন দাঁড়িয়ে আছে। অর্জুন রুদ্রর কলেজ লাইফের বন্ধু। আরে অর্জুন যে, কেমন আছিস বল? কতদিন পর দেখা তোর সাথে। আমি তো ভালোই আছি ভাই। তা তোর খবর বল, কি করছিস এখন? ওই যা করতাম, স্কুল মাস্টারি, ছাত্র ঠেঙিয়ে বেড়াই। তা তোর খবর বল। আমি ওই যা করতাম তাই করি, চোর গুন্ডা নিয়েই তো আমার কাজ। তা বৌদি কেমন আছে? ও ভালোই আছে। পলি? অর্জুনের ডাকে পলি তার সামনে এসে দাঁড়ালো। পলি
ওরফে পল্লবী অর্জুনের স্ত্রী। সুন্দরী যুবতী, বয়স অর্জুনেরই সমান। বছরখানেক হলো তাদের বিয়ে হয়েছে। পলি, ও আমার কলেজ লাইফের বন্ধু রুদ্র, আর রুদ্র ও হচ্ছে পল্লবী, আমার ওয়াইফ। দুজনের আলাপ করিয়ে দিল অর্জুন। নমস্কার বৌদি। হাত জোর করে পলিকে নমস্কার জানালো রুদ্র। নমস্কার। পলিও তার প্রতি নমস্কার জানালো। রুদ্র, চল আমাদের সাথে আমাদের বাড়ি চল। এতদিন পরে দেখা তোর সাথে, আজ আর তোকে ছাড়ছি না। না রে, আজ না। আজ আমার একটা বিশেষ কাজ আছে। আমি কথা দিচ্ছি আমি পরে একদিন যাব তোদের বাড়ি। আসছি রে বৌদি, আসছি। কথাটা বলে চলে গেল রুদ্র। না, ছেলেটা এখনো সেই পাগলাটে ধরনেরই রয়ে গেল। রুদ্র চলে যাওয়ার পরে মনে মনে কথাটা বলল অর্জুন। ঠিক সেই সময় অর্জুনের মোবাইলের রিংটোনটা বেজে উঠল। স্যার, আরো একটা খুন। পরের দিন গভীর রাত। অর্জুনকে কথাটা বললেন রমেশবাবু। আবার খুন হয়েছে, সেই একই প্যাটার্নে। প্রথম মাথায় আঘাত করে ভিকটিমকে অজ্ঞান করে দেয়া হয়েছে, তারপর বুকে আঘাত করা হয়েছে। স্যার, উনি যে কেন এইভাবে খুনগুলো করে বেড়াচ্ছে তার কিছুই তো বোঝা যাচ্ছে না। এই নিয়ে তিনটে খুন। আবার দেখুন কপালে আজকেও আবার কি লিখে রেখেছে। এবার দেখছি বড় হাতের টি লেখা। স্যার, আমার মনে হচ্ছে উনি আমাদেরকে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু এই যে কথা বলতে গিয়ে হঠাৎ পেছনে তাকিয়ে একজনকে দেখে অর্জুনের কথা থেমে গেল। বিস্মিত হয়ে সে বলল, এ কি রুদ্র, তুই এই সময় এখানে? রুদ্র অর্জুনের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল, কারণ সেও বুঝতে পারেনি অর্জুন হঠাৎ করে তাকে দেখে ফেলবে। না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এখানে দেখলাম পুলিশের ভিড়, তাই একটু উৎসুক হয়েই দেখতে এলাম। কি ব্যাপার, কেউ খুনটুন হয়েছে নাকি? কথাটা বলে রুদ্র একটু সামান্য সামনের দিকে এগিয়ে এসেছিল, আর তখনই ভিকটিমকে দেখে একেবারে অবাক হয়ে গেল সে। আরে, ইনি খুন হয়েছেন? তুই চিনিস নাকি ওকে? আরে, উনি তো আমাদের স্কুলের এক ছাত্রী ঈশানীর বাবা ছিলেন। বেশ ঘাবড়ে গিয়েই কথাটা বলল রুদ্র। এমন একজন ভালো মানুষকে এইভাবে কে খুন করতে পারে? হ্যাঁ, সেটা আমরা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করছি। কিন্তু রুদ্র, তুই আমাকে একটা কথা বলতো, এত রাতে তুই হঠাৎ এখানে কি করতে এসেছিলিস? তোর হঠাৎ এখানে কি দরকার ছিল? আসলে আমি রাত্রিবেলা শহরের রাস্তাতে একটু ঘুরতে বেড়াই, বলতে পারিস নাইট ওয়াক। অর্জুনের কথা শুনে রুদ্র স্পষ্টই বুঝতে পারল যে এই খুনের ব্যাপারে হয়তো অর্জুন কোনোভাবে তাকে সন্দেহ করছে। আসলে রাতে ঘুম আসে না, তাই একটু ঘুরে বেড়াই, এই আর কি। ওকে অর্জুন, আমি তাহলে এখন আসি। কথাটা বলে অর্জুন পুনরায় কিছু বলার আগেই সেখান থেকে চলে গেল রুদ্র। রুদ্রের এরকম হঠাৎ আগমন অর্জুনের মনে কিছুটা সন্দেহের উদ্বেগ ঘটালেও উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবে না সে। ডেড বডিটা তবে পোস্টমর্টমের ব্যবস্থা করি স্যার। হ্যাঁ, করো। রমেশবাবুর কথার সম্মতি জানালো অর্জুন। পরের দিন সকালবেলা অর্জুন তখন থানায় বসে কাজ করছিল। হঠাৎ করে তার মোবাইলের রিংটোনটা বেজে উঠল। হ্যালো। কলটা রিসিভ করে উদ্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে কথাটা বলল অর্জুন। হ্যালো অর্জুন, আমি রুদ্র বলছি। রুদ্র, হ্যাঁ বল।
রুদ্রর এই আকস্মিক কল করাতে অর্জুন প্রথমে কিছুটা আশ্চর্য হয়ে গেলেও পরে সামলে নিয়ে রুদ্রকে স্বাভাবিকভাবেই কথাটা বলল অর্জুন। বলছি তোর সাথে একটু কথা ছিল, তুই কখন ফ্রি থাকবি বল? তুই এক কাজ কর, থানায় চলে আয়, আমি এখানেই আছি। কাজ করতে করতে একটু অন্যমনস্কভাবেই কথাটা রুদ্রকে বলল অর্জুন। না, আমি আসলে কি বলবো, ঠিক থানায় আসতে চাইছি না রে। আসলে তোকে যে কথাটা বলতে চাই সেটা একটা বিশেষ জরুরি কথা, যেটা আমি ঠিক থানায় বলতে চাইছি না, একটু ব্যক্তিগতও বলতে পারিস। তুই কি আজকে কোনো সময় এই ধর আধ ঘন্টার জন্য একটু সময় বার করতে পারবি আমার সাথে কথা বলার জন্য? দেখ, হয়তো এমনও হতে পারে এতে তোর কোনো কাজের একটু সুবিধে হলো। রুদ্রর কথাতে অর্জুন বেশ খানিকটা অবাকই হলো। এমন কি কথা থাকতে পারে রুদ্রর তার সাথে যার কারণে থানায় আসতে পারবে না সে? আর রুদ্রর কথাতে অর্জুনেরই বা কাজের কি সুবিধে হতে পারে? রুদ্র একটু পাগলাটে ধরনের, সেটা অর্জুন জানে, কিন্তু হঠাৎ এই ধরনের কথাবার্তা, তার মাথায় কি ডিস্টার্ব দেখা গিয়েছে নাকি? তবুও মুখে কোনো রকম সন্দেহ প্রকাশ না করে অর্জুন তাকে বলল, ঠিক আছে, আজ সন্ধে 7টার সময় চলে আয় কফি শপে। ওই সময় আমার ডিউটি টাইমও শেষ হয়ে যাবে, যা কথা হওয়ার তখনই হবে। ওকে, রাখছি। আর হ্যাঁ, অবশ্যই একা আসিস। হ্যাঁ, তোকে যেটা বলছিলাম, কয়েকদিন ধরেই আমার মাথায় একটা কথা ঘুরছে। কফির কাপে একটু চুমুক দিয়ে কথাটা বলল রুদ্র। আসলে কয়েকদিন ধরে এই শহরে যে খুনগুলো ঘটে চলেছে সে ব্যাপারে তোর সাথে একটু কথা বলতে চাই, মানে একটু আলোচনা করতে চাই। খুন? খুনের ব্যাপারে কি কথা জানতে চাস? বেশ অবাক হয়েই রুদ্রকে কথাটা বলল অর্জুন। আসলে তোকে এই ব্যাপারে কিছু বলতে চাই। দেখ, শহরে 3 মাসের মধ্যে এরকম 3খানা খুন হয়ে গেছে, অথচ তোদের পুলিশ ডিপার্টমেন্ট এখনো কিছুই করে উঠতে পারেনি। তোরা যথেষ্ট চেষ্টা করছিস সে কথা ঠিক, কিন্তু অর্জুন তুই কি জানিস খুনি একটা বিশেষ প্যাটার্ন মেনে বিশেষ নিয়ম ফলো করে খুনগুলো করছে? সেটা কি তুই ধরতে পেরেছিস? হ্যাঁ, খুনি প্রথমে ভিকটিমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে, তারপর তার বুকে আঘাত করে বডিটা কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে যাচ্ছে, আর প্রত্যেকবার তার কপালে কোনো না কোনো ইংরেজি লেটার লিখে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইংরেজি লেটার তো লিখে যাচ্ছে, কিন্তু লেটারগুলো কি তুই ফলো করেছিস? দেখ, লেটারগুলো যথাক্রমে এফ, এ এবং টি, অর্থাৎ লেটারগুলোকে যদি পরপর সাজাই তবে সেগুলো হবে এফ, এ, টি। অর্থাৎ খুনি এমন একটা শব্দ লিখতে চাইছে যার প্রথম অক্ষরটা শুরু হয় এফ দিয়ে, আর খুনি যেভাবে শব্দগুলো পরপর সাজাচ্ছে তাতে হয়তো একটাই শব্দ হয়। দেখ, তুই বিশ্বাস করবি কিনা জানি না, তবে আমার মনে হয় খুনি ফাদার লিখতে চাইছে, অর্থাৎ যা দাঁড়াচ্ছে তার হলো এফ, এ, টি, এইচ, ই, আর। আর সেই অনুযায়ী খুন 3টে করেছে এবং আরো 3টে খুন করবে বলে আমার ধারণা। ইন্টারেস্টিং। কথাটা তুই হয়তো ভুল বলিসনি, কিন্তু খুনি এত শব্দ থাকতে এই ফাদার শব্দটাকে কেন ইউজ করতে যাবে? আর সে বেছে বেছে এমন মানুষজনকেই বা কেন খুন করতে যাবে যারা আপাদ মস্তকহীন নিরীহ গোছের? অর্জুন, তুই হয়তো এই খুনের কয়েকটা জিনিস খেয়াল করিসনি। তুই হয়তো ভিকটিমদের ফাইল স্টাডি করলে দেখতে পাবি তারা সকলেই বিবাহিত এবং সকলেই সন্তানের পিতাও, আর তাদের সকলের স্ত্রী মারা গেছে। আর তাদের মধ্যে কেউই অভিজাত শ্রেণীর নয়, সকলেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, এবং প্রত্যেকেই কষ্ট করে তার ছেলে বা মেয়েকে মানুষ করছে। আর একটা জিনিস তুই খেয়াল করেছিস কিনা জানি না, সেটা হলো খুনের দিন। দেখ, প্রথম খুনটা হয়েছে মাসের 6 তারিখে, ইংরেজি বর্ণমালার 6 নম্বর ওয়ার্ড হচ্ছে এফ। দ্বিতীয় খুনটা হয়েছে পরের মাসের 1 তারিখে, যেটা ইন্ডিকেট করছে এ কে।
একইভাবে টি অক্ষরের সাথেও তাল মিলিয়ে পরের খুনটা হয়েছে পরের মাসের 20 তারিখে। সবই তো মোটামুটি বুঝলাম, কিন্তু রুদ্র, তুই আমাকে বলতো যে তুই এত সব জানলি কি করে? আসলে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আমি একটু পড়াশুনো করছি, আর এই খুনগুলো যেভাবে ঘটেছে সবকিছু কানেক্ট করে আমি এই তথ্যগুলো পেয়েছি। আমার মনে হয় খুনি এক ধরনের সাইকো, আর এত তাড়াতাড়ি সে খুন করা থেকে বিরত হবে না। একজন নাগরিক হিসেবে আমার মনে হলো এই ব্যাপার সম্পর্কে পুলিশকে জানানো দরকার। আর তুই ছাড়া তো আমি পুলিশ ডিপার্টমেন্টে কাউকে চিনিও না, শুধুমাত্র তোকেই চিনি, তাই তোকে জানালাম। একটা কিছু কর অর্জুন, ঈশানীর বাবাকে তো বাঁচাতে পারলাম না। আমি চাই না আর কোনো নিরীহ মানুষের জীবন এইভাবে চলে যাক। ঠিক আছে, তোর কথাটা আমি অবশ্যই মনে রাখার চেষ্টা করব। পারলে একটু দেখিস। আর হ্যাঁ, খুনির নেক্সট টার্গেট কিন্তু এইচ, অর্থাৎ ইংরেজি বর্ণমালার 8 নম্বর ওয়ার্ড। তাই আমার মনে হয় পরের খুনটা হবে পরের মাসের 8 তারিখে। রিকোয়েস্ট করছি ভাই, অন্ততপক্ষে পরের খুনটা হওয়ার আগে খুনিকে ধরার চেষ্টা কর। আচ্ছা, আমি তবে উঠলাম। কথাটা বলে রুদ্র উঠে পড়ল। চিলি ফিশটা কেমন হয়েছে? বাড়ির ডাইনিং টেবিলে বসে তখন অর্জুনকে কথাটা বলল পলি। পলি আর রুদ্র তখন একসাথে বসে লাঞ্চ করছে। আজ অফিসে নাইট ডিউটি অর্জুনের, বেশিরভাগ দিনই যেটা থাকে, তাই লাঞ্চটা অর্জুন আর পলি একসাথেই করে। অসাধারণ যে ডার্লিং। জানো পলি, তোমার হাতের এই চিলি ফিশটা খেলে আমার সব সময় আমার মায়ের কথা মনে পড়ে। আমার মাও এই স্পেশাল আইটেমটা খুব ভালো করতো। আচ্ছা শোনো না, বলছি তোমাদের ওই খুনের রহস্যের কোনো সমাধান হলো? অর্জুনকে কথাটা বলল পলি। শহরে যে একের পর এক খুন হয়ে যাচ্ছে সেই ব্যাপারে পলি জানলেও কফি শপে রুদ্রর সাথে অর্জুনের দেখা হওয়া, তার সাথে বিশেষ কথাবার্তা, এই ব্যাপারে পলি কিছুই জানে না। আসলে কেসের কোনো তথ্য অর্জুন কারোর সাথে শেয়ার করতে চায় না। এটা একটা অত্যন্ত সিরিয়াস অফিসিয়াল ব্যাপার। যদিও পলি তার স্ত্রী আর তার সাথে সে সমস্ত কথাই শেয়ার করে, তবুও অর্জুন খুব সংক্ষেপে বলল, না, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, হয়তো খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলতে পারবো। ওদের কথার মাঝখানেই হঠাৎ করে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তুমি খাও, আমি দরজা খুলছি। কথাটা বলে উঠে গিয়ে দরজাটা খুলল পলি। আরে সুধীর তাজে, এসো এসো, ভেতরে এসো। এই যে বৌদিমণি, আসলে পায়েসটা একটু করেছিলাম। আসলে আজ আমার ছোট ছেলেটার জন্মদিন তো। পলির দিকে একটা টিফিন বক্স বাড়িয়ে দিয়ে শান্তভাবেই কথাটা বললেন সুধীরবাবু। সুধীরবাবুর চেহারা যেমন খুবই সাধারণ, তেমনই তার পোশাকও সাদামাটা ধরনের। কে এসেছে গো? ভেতর ঘর থেকে পলিকে উদ্দেশ্য করে কথাটা বলল অর্জুন। এই দেখো না, সুধীরদা আমাদের জন্য কত কিছু রান্না করে নিয়ে এসেছে। কত কিছু আর কোথায়, খুবই সামান্য কিছু, বললেন সুধীরবাবু। আসলে ছেলেটার তো আমি ছাড়া কেউই নেই। আজ 6টা বছর হয়ে গেল ছেলেটার। ও যখন জন্মালো তখনই ওর মা ওকে আর আমাকে ছেড়ে স্বর্গবাসে যাত্রা করলো। তখন থেকে ছেলেটা আমার কাছে মানুষ হচ্ছে। পলি খেয়াল করলো কথা বলতে বলতে সুধীরবাবুর চোখের কোণ দুটো জলে চিকচিক করে উঠল। তাই আজ অফিস থেকে ছুটি নিয়ে নিজে হাতে ছেলেটার জন্য সমস্ত কিছু রান্না করেছি। ও যা যা খেতে ভালোবাসে। আরে সুধীরদা, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, ভেতরে এসো না। পলির সামনে এসে দাঁড়িয়ে সুধীরবাবুকে কথাটা বলল অর্জুন। না না অর্জুনদা, আমি যাই, ছেলেটা আমার জন্য অপেক্ষা করছে। আজ বাপ বেটাতে একসাথে বসে জমিয়ে খাবো।
এই বলে সুধীরবাবু চলে গেলেন। দেখো, সুধীরদা আবার পায়েস করে আমাদের জন্য দিয়ে গেলেন। এমনি ওনাদের অভাবের সংসার, একটা ছোট কোম্পানিতে চাকরি করে, কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করছেন। টিফিন বক্সের ঢাকনাটা খুলতে সুগন্ধি গোবিন্দভোগ চালের গন্ধে মোমো করে উঠল। আর তখনই অর্জুনের একটা কথা খেয়াল হতে সে পলিকে জিজ্ঞাসা করল, পলি, এই তুমি এইমাত্র কি বললে জানো? সুধীরদার স্ত্রী মারা গেছেন আর তিনি নিজেই তার ছেলেকে মানুষ করছেন, তাই তো? হ্যাঁ তাই তো। কেন, তুমি জানো না বুঝি? একটু ইয়ার্কির ছলেই অর্জুনকে কথাটা বলল পলি। তার মানে রুদ্রর কথা মতন তাহলে 8 তারিখে খুনটা হবে, আর আজ 7 তারিখ, অর্থাৎ কালই খুনটা হবে। অতএব কিছু একটা করতে হবে। পলি, তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। এ কি, এখন আবার কোথায় যাচ্ছ? পলির কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই রাস্তায় বেরিয়ে পড়ল অর্জুন। পরনে এখন তার ইউনিফর্মটাও নেই। মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তার, যেটা ঘরের 4 দেওয়ালের মধ্যে বসে সমাধান করা যাবে না। তার মধ্যে রুদ্রর কথাগুলো বারবার তার মনে একটা দোলাচলের সৃষ্টি করছে। রুদ্র তো তার কলেজ জীবনের বন্ধু ছিল, কত মেলামেশা করেছে সে রুদ্রর সাথে। তাই হয়তো বন্ধুত্বের খাতিরে এইভাবে তাকে সাহায্য করেছে রুদ্র। অর্জুন মনে মনে ভাবল, আচ্ছা, রুদ্রের অতীত জীবন কেমন ছিল জানো? কেমন কেটেছিল তার ছোটবেলা? বন্ধু হওয়ার সুবাদে রুদ্র একদিন বলেছিল ওর অতীত জীবনের কথা। সে যখন খুব ছোট তখন তার বাবা তাকে আর তার মাকে তাড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি থেকে। তার বাবা দ্বিতীয় বিয়ে করাতে আর সেই স্ত্রী খুব বড়লোক বাড়ির হওয়াতে সে স্বীকার করেনি তার প্রথম স্ত্রীকে আর তার ছেলেকে। তার মা অনেক কষ্ট করে মানুষ করেছিল রুদ্রকে। ছোটবেলা থেকেই বাবার স্নেহ ভালোবাসা না পাওয়াতে বাবার উপর পরম ক্ষোভ ছিল তার। আচ্ছা, খুনগুলো রুদ্র করছে না তো? হঠাৎ করে অন্যরকম একটা চিন্তা মাথায় এলো অর্জুনের। ছোটবেলা থেকে রুদ্র একদিনের জন্য তার বাবার ভালোবাসা পায়নি, তাই সে হয়তো চায় না কেউ তার বাবার ভালোবাসা পাক। প্রতিহিংসাবশত হয়তো সে সেই সমস্ত বাচ্চাদের কাছ থেকে তার বাবাদের ছিনিয়ে নিচ্ছে যাদের জীবনে বাবা ছাড়া আর কেউ নেই। হয়তো আমার এই ভাবনা সম্পূর্ণ অমূলক, কিন্তু এটা হতেও তো পারে। নিজের সেলফোন থেকে রমেশবাবুকে একটা কল করলো অর্জুন। হ্যালো, হ্যাঁ রমেশবাবু বলছেন? হ্যাঁ স্যার, বলুন। শুনুন, একজনের উপর নজরদারি করার দরকার আছে, অন্তত কালকের দিনটা। হ্যাঁ, কাল রাতের বেলা ও কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত কিছুর বিবরণ আমার চাই। মনে হচ্ছে কালই আমরা সিরিয়াল কিলিংয়ের আসল ভিলেনকে ধরে ফেলতে পারবো। হয়তো খুনি আমাদের খুব কাছেই আছে। অর্জুন রমেশবাবুকে রুদ্রর বিবরণ আর তার বাড়ির ঠিকানাটা দিয়ে দিল। আর হ্যাঁ, খুব সাবধানে রমেশবাবু। আমি যদিও এখনো নিশ্চিত নই, তবে ও যদি সত্যি খুনি হয়ে থাকে তবে ও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে। এক্ষেত্রে আমাদের যথেষ্ট গোপনীয়তার সাথে কাজ করতে হবে, যাতে ও ঘুণাক্ষরেও আমাদের সন্দেহ করতে না পারে। ওকে স্যার, ওকে স্যার। আর একটা কথা, শহরের সমস্ত নির্জন এলাকাতে কাল স্পেশাল পুলিশি পাহারার ব্যবস্থা করুন। আর খেয়াল রাখবেন তারা যেন ইউনিফর্মে না থাকে, অর্থাৎ তারা যেন নর্মাল ড্রেসে আশেপাশে কোথাও গা ঢাকা দিয়ে থাকে। আমার মনে হচ্ছে
কালই কিছু একটা হতে চলেছে। পরের দিন রাত্রিবেলা শহরের সমস্ত নির্জন এলাকাতে নর্মাল পোশাকে ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ অফিসারেরা, আর তাদের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এসিপি অর্জুন সেন। হ্যালো রমেশবাবু, রুদ্র এখন কোথায়? স্যার, ও এইমাত্র বাড়ি থেকে বেরোলো। তার সঙ্গে একটা কালো রঙের বড় ছোলা আছে। ওর উপর কড়া নজরদারি রাখুন রমেশবাবু। যদিও সত্যি খুনি হয়ে থাকে, তবে আজ যেন কিছুতেই ও খুনটা না করতে পারে। ওকে স্যার। স্যার। হ্যাঁ বলো বিজয়। হঠাৎ করে তার কানে লাগানো ডিভাইসে বিজয়ের কণ্ঠস্বর শুনতে পেল অর্জুন, যে নর্মাল ড্রেসে শহরের একটা নির্জন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। স্যার, একটা খুব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। একজন আপাতমস্তক কালো কোট পরে একটা বিরাট বস্তা নিয়ে এখানকার বড় গ্যারেজটার দিকে এগিয়ে আসছে। সে কি? তার মানে কি খুনটা হয়ে গেল? কিন্তু কিভাবে তা হতে পারে? রুদ্র তো সবে বেরিয়েছে বাড়ি থেকে। তবে কি খুনি অন্য কেউ? স্যার, লোকটি আমার গান পয়েন্টে আছে। আপনি যদি বলেন তবে ফায়ার করে দিই। না বিজয়, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। আমি গিয়ে যা করার করব, ততক্ষণ তুমি ওকে চোখে চোখে রাখো, যাতে ও পালাতে না পারে। ওকে স্যার। ততক্ষণে সেই আপাদমস্তক কালো পোশাকে ঢাকা সেই ব্যক্তি পুরো গ্যারেজে এসে সেই বস্তাটা ফেলে দেয় সেখানে। তার মাথায় কালো হ্যাট। সেই রহস্যময় ব্যক্তির মুখে অদ্ভুত ধরনের একটা মুখোশ আটা। সে সেই বস্তার মুখটা খুলে সেখান থেকে বার করে একজন পুরুষকে। তার হাত পা আর মুখ বাঁধা অবস্থায় রয়েছে, আর তিনি এখনো জীবিত রয়েছেন। তার মাথার পেছনে আঘাতের ছাপ স্পষ্ট, আর তিনি আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছেন নিজেকে মুক্ত করার জন্য। সেই অদ্ভুত মুখোশধারী আততায়ী হঠাৎ করে একটা ছোট কুঠোরের ন্যায় আকৃতির একটা ধারালো অস্ত্র বার করলো সেই লোকটাকে আঘাত করার জন্য। আর তখনই পেছন থেকে শুনতে পেল একটা ভারী গলার আওয়াজ। হঠাৎ করে পেছন থেকে এই আওয়াজ শুনতে পেয়ে থেমে দাঁড়িয়ে পড়ল আততায়ী। পেছনে পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে অর্জুন। তোমার খেলা শেষ মিস্টার কিলার। সেই আততায়ীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার চোখ পড়ল সেই বাধা থাকা ভদ্রলোকের দিকে, আর সেই ভদ্রলোককে চিনতে পেরে অর্জুনের মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ল কথাটা, সুধীরদা। অর্জুনের এই অসাবধানতার সুযোগে সেই আততায়ী তার হাতের সেই ছোট কোঠরটা ছুঁড়ে মারল অর্জুনের হাত লক্ষ্য করে। অস্ত্রের আঘাতে অর্জুনের হাত থেকে পিস্তলটা পড়ে গেল, আর হাতের কবজির কাছটা কিছুটা কেটেও গেল। সেই সুযোগে সেই আততায়ী হঠাৎ দৌড়ে পালাতে গেল সেই জায়গা থেকে। দাঁড়াও, তুমি দাঁড়িয়ে যাও, কোথাও পালাতে পারবে না। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। অর্জুনের চিৎকার শুনেই আশপাশ থেকে লুকিয়ে থাকা সমস্ত পুলিশরা পিস্তল হাতে ঘিরে ধরল সেই আততায়ীকে। কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেছে। হঠাৎ করে কোথা থেকে একটা মাছ ধরার জাল এসে পড়ল আততায়ীর শরীরের ওপর। সেই জালের বাঁধন থেকে কিছুতেই মুক্ত হতে পারল না সে। স্পষ্টই বুঝতে পারল এবার পুলিশের হাতে ধরা পড়ে গেছে সে। ততক্ষণে অর্জুনও আততায়ীর সামনে এসে দাঁড়ালো। নে অর্জুন, তোর খুনি ধরার কাজটা আরো সহজ করে দিলাম। অর্জুনের পেছন থেকে কথাটা বলে উঠল রুদ্র। অর্জুন বুঝতে পারল অপরাধীর শরীরে জাল ফেলার মতো এরকম অদ্ভুত অব্যর্থ আইডিয়াটা তার মাথা থেকেই বেরিয়েছে, আর এভাবেই সে পুলিশের আগেই অপরাধীকে আহত না করে বন্দি করতে পেরেছে। তোকে আরো একবার ধন্যবাদ রুদ্র। বেশ খুশি হয়ে রুদ্রকে কথাটা বলল অর্জুন।
আজ তোর জন্য এরকম একটা সাইকো কিলারকে খুব সহজেই আমরা ধরে ফেলতে পারলাম। ধন্যবাদ জানানোর কি দরকার, এ তো একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। নে এবার অপরাধীর মুখোশটা খোলতো, আমিও দেখি কে এই মহান ব্যক্তি যে এতদিন ধরে শহরের বুকে তাণ্ডব নৃত্য চালাচ্ছে। অর্জুনের ইশারাতে অপরাধীর মুখ থেকে সেই বিশেষ আকারের মুখোশটা খুলে ফেলল একজন পুলিশ কনস্টেবল। আর মুখোশটা খুলতেই অপরাধীর মুখ থেকে অবাক হয়ে গেল রুদ্র সহ ওখানে উপস্থিত সকলেই। তবে সবচেয়ে বেশি যে অবাক হয়েছে সে আর কেউ নয়, স্বয়ং অর্জুন। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, আর সামনে এখন যে বন্দি অবস্থায় দাঁড়িয়ে সে আর কেউ নয়, তারই বিবাহিতা স্ত্রী পলি। ইন্টারোগেশন রুমে এখন বসে আছে পলি। তারই মুখোমুখি চেয়ারে এখন বসে আছে অর্জুন আর একজন অফিসার সূর্য। সুধীরবাবুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হয়তো তিনি বেঁচেও যেতে পারেন। আমরা জানি শহরে রিসেন্টলি যে খুনগুলো হয়েছে সেগুলো আপনিই করেছেন মিসেস পল্লবী সেন। অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমরা হাতে নাতে আপনাকে ধরেছি, বললেন ইন্সপেক্টর সূর্য। এবার কাইন্ডলি আপনি বলবেন যে আপনি কেন খুনগুলো করছিলেন, মানে ভিকটিমদের উপর আপনার কি রাগ ছিল? হ্যাঁ, আমি খুনগুলো করেছি, আর ধরা না পড়লে হয়তো আরো খুন করতাম। মাথা নিচু করে কথাটা বলে উঠল পলি। পলির এই কথাতে অর্জুন রীতিমতন অবাক হয়ে গেল, কারণ সে এতদিন তার স্ত্রীকে ভদ্র, সুশীলা, একজন লক্ষ্মীমন্ত মেয়ে হিসেবেই জানত। যাদেরকে খুন করেছি তাদের উপর আমার কোনো রাগ নেই। আমার তো রাগ সমাজের সেই। আপনি সবটা বলুন পল্লবী দেবী। জানেন অফিসার, আচ্ছা অফিসার, আপনার বাবা আছেন? নিশ্চয়ই আছেন, যেমন সবার থাকে, কিন্তু এই প্রশ্নের কারণ? কারণ এই শব্দটাকেই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আমার নিজের বাবার কাছ থেকে আমি যে ব্যবহার পেয়েছি, সত্যি কথা বলতে আমি চাই না পৃথিবীর কোনো সন্তান তার বাবার ভালোবাসা পাক। তাই যাদের শুধু বাবা আছে তাদের বাবাকে। তোমার বাবা? কিন্তু তুমি যে বলেছিলে। পলির কথার মাঝখানে হঠাৎ একটা কথা মনে হওয়াতে অর্জুন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে কথার মাঝখানেই থামিয়ে দিয়ে পলি বলল, আমি তোমাকে ভুল বলেছিলাম অর্জুন। আমি আসলে অনাথ ছিলাম না। আমারও মা ছিল, বাবা ছিল। পলির এই কথাতে অর্জুন যেন আরো বেশি হতভম্ব হয়ে গেল, কারণ যেদিন থেকে পলির সাথে তার প্রথম দেখা হয়েছে সেদিন থেকেই সে বলেছে যে সে অনাথ, তার কেউ নেই। একটা লেডিস হোস্টেলে থাকে সে, ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই থেকেছে সে। আমার যে বাবা ছিল সে ছিল দস্যু মাতাল, সারাদিনে যা উপার্জন করত সব রাতে মদ খেয়ে উড়িয়ে দিত। আবার বলতে শুরু করলো পলি। বাড়ি এসে মায়ের কাছে মদ খাওয়ার টাকা চাইতো, মা টাকা না দিলে মায়ের উপরে চলতো শারীরিক নির্যাতন। একদিন বাধ্য হয়েই মা আর থাকতে না পেরে আমাকে নিয়ে চলে এসেছিল বাবাকে ছেড়ে। একটা ছোট ঘর ভাড়া করে আমাকে নিয়ে অন্যত্র থাকতে শুরু করে মা। লোকের বাড়িতে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে অনেক কষ্ট করে আমাকে মানুষ করে। বাবার সাথে তখন থেকে আর যোগাযোগ থাকে না আমাদের। এরপর অনেক বছর পরে তখন আমি কলেজে পড়ি। হঠাৎ করে বাবা একদিন এলো আমাদের বাড়ি। তখন তার অন্য চেহারা,
চোখ মুখ দেখে মনে হয় যেন খুবই দুঃখিত এবং লজ্জিত। আমার মায়ের কাছে ক্ষমা চাইল তার পুরনো কৃতকর্মের জন্য। বলল সে নাকি মদ খাওয়া পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে, আর অতীতের খারাপ ব্যবহারের জন্য সে ভীষণভাবে লজ্জিত। মাকে অনুরোধ করলো বাড়ি ফিরে যাওয়ার জন্য। বাবার ওই রকম সুন্দর আচরণ দেখে আর ক্ষমা চাওয়া দেখে আমিও তখন সব ভুলে গিয়েছিলাম। এরপর আমি আর মা আবার বাবার সাথে তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করলাম। ভালোই চলছিল দিনগুলো। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, বাবা মা আর আমি দিনগুলো সুন্দরভাবেই কাটছিল। কিন্তু বাবা যে কোনোদিনও শোধরানোর নয় সেটা বুঝলাম একদিন সন্ধ্যাবেলা। সেদিন মা প্রতিদিনকারই মতো কাজে গিয়েছিল। আমার কলেজের এক্সাম ছিল, তাই আমি ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ করে সেই সময় বাবা বাড়ি ঢুকলো ট্রাঙ্ক অবস্থায়। আমার ঘরে ঢুকলো। আমার মদের গন্ধ অসহ্য লাগে, তাই সেই সময় বাবাকে ঘর ছেড়ে চলে যেতে বললাম। ভেবেছিলাম বাবা হয়তো আমার সাথে কিছু দরকারি কথা বলার জন্য এসেছিল, কিন্তু তার উদ্দেশ্য যে অন্য কিছু ছিল সেটা আমি বুঝতে পারিনি। হঠাৎ করে বাবা ঘরের দরজা বন্ধ করে দিল। আমি তখন একটু ঘাবড়ে গিয়ে বাবাকে দরজা বন্ধ করার কারণ জিজ্ঞেস করাতে সে যে নোংরা ভাষায় আমার সাথে কথা বলল, পৃথিবীর কোনো বাবা হয়তো তার মেয়ের সাথে এমনভাবে কথা বলবে না। এরপর আমি উঠে দরজা খুলতে গেলে সে ঝাঁপিয়ে পড়ল আমার উপর, আর আমার সঙ্গে শুরু করলো। কথা বলতে বলতে কেঁদে ফেলল পলি। সে কিছু না বললেও সূর্য আর অর্জুন তখন স্পষ্টই বুঝতে পারল আসলে সে কি বলতে চাইছে। কিছুক্ষণ পরে মা এলো। দরজা বন্ধ দেখে আর আমার আওয়াজ শুনে মা কিছু একটা আন্দাজ করেছিল। কান্না থামিয়ে আবার বলতে শুরু করলো পলি। চড়ে চড়ে দরজা ধাক্কাতে লাগলো মা, কিন্তু সে ব্যক্তির লালসা তখনও মেটেনি। সমানে সে অত্যাচার চালিয়ে চলেছে আমার উপরে। মায়ের গলার আওয়াজ শুনে আমি যেন তখন কিছুটা ভয় পেলাম। তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি দৌড়ে গিয়ে দরজাটা খুললাম, আর দরজাটা খুলে আমি কেঁদে মাকে জড়িয়ে ধরলাম। মা সবটা বুঝতে পারল। তখন ওই বদমাশ লোকটা আবার উঠে আমাকে জোর করে ধরে বিছানাতে ফেলল। মায়ের গালে সপাটে একটা থাপ্পড় মারল। তার চড়ের আঘাতে মা পড়ে গেল মেঝেতে। সেই লোকটার লালসা তখনও পরিতৃপ্ত হয়নি, তাই উন্মত্ত ষাঁড়ের মতো সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। তখন মা নিরুপায় হয়ে পাশের শোকেসের উপরে থাকা একটা ফুলদানি তুলে মারল তার মাথার পিছনে। হঠাৎ ওই শয়তানটার মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো, আর সে পড়ে গেল মেঝেতে। বন্ধ হয়ে গেল তার নিঃশ্বাস। ঘটনার আকস্মিকতায় আমি বেশ হতভম্ব হয়ে গেলাম। চিৎকার করে মাকে বললাম, মা তুমি এটা কি করলে? মা তখন আমাকে চুপ করতে বলল, আর বলল, তুই যে এখানে ছিলিস এ কথা কাউকে বলবি না, আর আমি কিছু টাকা দিচ্ছি, তুই কোনো একটা লেডিস হোস্টেলে চলে যা, আর এখন থেকে ওইখানেই থাকা শুরু কর। যারা তোকে চেনে না তাদের এখন থেকে বলবি তুই অনাথ, তোর কেউ নেই।
আমি চাই এখন থেকে তুই আবার নতুন জীবন শুরু কর। এই অভিশপ্ত জীবন থেকে সম্পূর্ণ দূরে চলে যা, তুই দূরে চলে যা। আমাকে তুই কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই আমাকে তুই কথা দে। মা আমাকে দিয়ে বলিয়ে নিল যে সেই দিনের পরের থেকে আমি মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না, কিংবা তার কোনো কাজে আমি বাধা দেব না। সেই দিনই একটা হোস্টেলে ব্যবস্থা করে ব্যাগপত্তর গুছিয়ে মাকে ছেলে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। পরের দিনই মা গিয়ে নিজের স্বামীর খুনের জন্য পুলিশের কাছে সারেন্ডার করলো। শাস্তি হয়ে গেল মায়ের। নিজের জন্য কোনো উকিলেরও ব্যবস্থা করতে দেয়নি মা। একটা বারের জন্য জেলে দেখা করতেও যেতে বারণ করেছিল মা। শাস্তি হয়ে গেল মায়ের। কিছুই করতে পারলাম না আমি মায়ের জন্য, কিচ্ছু না, কিচ্ছু না। কান্নায় ভেঙে পড়ল পলি। এরপর কান্না থামালে সে বলল, এরপর একটা চাকরি পেয়ে হোস্টেলেই থাকতে শুরু করি আমি। মায়ের কথা মতো আমি সকলকে অনাথ বলেই পরিচয় দিতাম। তাই আমার স্বামীও এতদিন জানতো আমি অনাথ। বাবা মা কেউ নেই আমার। তারপর থেকে সমাজের বাবাদের দেখতে পারি না আমি। তাই কখনো যদি জানতে পারি যে কোনো বাবা তার সন্তানদের ভালোবাসে, তখনই আমার খুব হিংসা হয়। খুন করতে ইচ্ছা হয় তাদের, ছিনিয়ে নিতে ইচ্ছা হয় তাদের সেই ভালোবাসা। আর এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমি হয়ে গেলাম একজন মার্ডারার, একজন সিরিয়াল কিলার, একজন সিরিয়াল কিলার। দেখুন পল্লবী দেবী, আমরা বুঝতে পারছি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো খুব খারাপ ঘটেছে। পলির কথা শুনে কয়েক সেকেন্ড চুপ থেকে কথাটা বললেন সূর্য। কিন্তু আপনি যেটা করছেন সেটাও তো ঠিক করছেন না। একজন বাবা খারাপ বলে আপনি তো সমাজের সব বাবাদের খুন করতে পারেন না, বিশেষত সেই সমস্ত বাবাদের যাদের সন্তানদের কাছে তাদের বাবা ছাড়া আর কেউ নেই। সমাজের চোখে, আইনের চোখে আপনি অপরাধী, আর অপরাধী হওয়ার কারণে উপযুক্ত শাস্তি তো আপনাকে পেতেই হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পরের দিন সকালবেলা ক্লাসরুমে স্টুডেন্টদের পড়ানোর সময় হঠাৎ করে শ্লোকটা উচ্চারণ করে থমকে গেল রুদ্র। পিতা স্বর্গ, পিতা ধর্ম। সত্যিই কি পিতা স্বর্গের সমান হয়? হয়তো কারো কাছে সত্যি, কারো পিতা স্বর্গ কেন তার চেয়েও উঁচু স্থানে বিরাজ করে। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কাছে এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। আর তাদের ক্ষেত্রে এই কথা কোনোভাবেই খাটে না। না, তার এখন এসব কথা ভেবে থেমে গেলে চলবে না। স্টুডেন্টরা তার পড়ানোর অপেক্ষাতে বসে আছে। গল্পের সূত্রধার আমি অমিত। গল্পের কথক নম্রতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ, অস্মিতা, রাজ, কুন্তল, কৌশিক, রিয়া, অগ্নিদ, সুশোভম, রূপঙ্কর, মোহর এবং আমি অমিত। প্রচ্ছদ অঙ্কন করেছেন শুভদীপ ব্যানার্জি। শব্দ সংযোজনে রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং
62 FPS স্টুডিও। কেমন লাগলো আজকের এই নিবেদন আমাদের কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।